হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস লার্ন উইথ ফিলি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে আমাদের প্রিয় লাইফ সায়েন্সের, যেটা ক্লাস 8, 9 এবং 11 এবং অল কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এবং কথা দিচ্ছি, ভিডিওটি দেখার পর তোমাদের একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তো বেশি কথা না বলে চলো ক্লাস শুরু করি। লেটস গো। আমাদের এই টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা সবাই বুঝতেই পেরেছো যে আমরা আজকে কি টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, একদম তোমরা ঠিক ধরেছো, আমরা কোষ নিয়ে আলোচনা করছি, যাকে ইংরেজিতে বলে সেল। সেল মানে কোষ। আচ্ছা, এই কোষ জিনিসটা যে কি, এটা কোথা থেকে এসছে, তার হিস্ট্রি বৃত্তান্ত, তার শ্রেণী বিভাগ এবং তার ভেতরস্থ বিভিন্ন অঙ্গাণু সমস্ত সম্পর্কে আমরা জানবো, তাও খুব সহজ সরল ভাষায়। ঠিক আছে, চলো আমরা প্রথমেই জানবো যে কোষ কি। না, কোষ হচ্ছে জীবের ক্ষুদ্রতম গঠনগত কার্যগত একক। তাহলে কোষ কি? কোষ হচ্ছে জীবের ক্ষুদ্রতম গঠনগত কার্যগত একক। এবার তোমরা বলবে, ম্যাম জীবের ক্ষুদ্রতম গঠনগত কার্যগত একক মানে ব্যাপারটা বুঝলাম না। ঠিক আছে, দাঁড়াও, তোমরা চুপ করে বসো, আমি ঠিক বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা চলো উদাহরণ দিয়ে বুঝিয়ে দেয়। ধরো তোমরা প্রত্যেকে নিশ্চয়ই বিস্কুট খাও, বিস্কুট খেতে তো তোমরা নিশ্চয়ই সবাই ভালোবাসো। আর হ্যাঁ, আমিও ভীষণ ভালোবাসি। এই ধরো এটা একটা বিস্কিটের প্যাকেট। বিস্কিটের প্যাকেট, বিস্কিটের প্যাকেটে কি এরকম প্রচুর সংখ্যক বিস্কুট থাকে? অনেকগুলো বিস্কুট থাকে, তাই না? এই অনেক সংখ্যক বিস্কুট নিয়ে তো এই বিস্কুটের প্যাকেটটা তৈরি হয়। বিস্কুটের প্যাকেটটা ফাঁকা তো আর থাকে না, বিস্কিট দিয়ে ভর্তি থাকে, তাই এটার নাম বিস্কুটের প্যাকেট, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি না বন্ধুরা, যে এই এক একটা বিস্কিটই হচ্ছে এই বিস্কিট প্যাকেটটার গঠনগত কার্যগত একক? কি আমরা বলতে পারি তো? হ্যাঁ, একদম অবভিয়াসলি আমরা বলতে পারি যে বিস্কিট প্যাকেটটার গঠনগত কার্যগত এককটা হচ্ছে এই এক একটা বিস্কিট। ঠিক আছে, চলো আরেকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া যাক। হ্যাঁ, আমরা নিশ্চয়ই প্রত্যেকে সবাই ফুলের মালা দেখেছি, ফুলের মালা বা এমনি মালা। এরকম দেখতে একটা সুতোর মাধ্যমে বিভিন্ন এই কুড়ি দিয়ে ফুল দিয়ে এরকম ভাবে মালা তৈরি হয়, এরকম এরকম ভাবে ঠিক থাকে কিছুটা। মানে অনেকগুলো ফুল বা অনেকগুলো কুড়ি বা অনেকগুলো পুঁথি দিয়ে একটা মালা তৈরি হয়। তাহলে আমরা কি বলতে পারি না যে এই পুরো মালাটার গঠনগত কার্যগত একক হচ্ছে এই এক একটা ফুল বা এক একটা কুড়ি বা এই এক একটা মালা? এক একটা মালার কি বন্ধুরা বুঝতে পেরেছো তো? তাহলে এক একটা মালার হচ্ছে গঠনগত কার্যগত একক হচ্ছে এক একটা ফুল। আর কেননা এক একটা ফুল দিয়েই তো পুরো বিরাট মালাটা তৈরি হচ্ছে, তাহলে এটাই হচ্ছে মালাটার গঠনগত এবং কার্যগত একক। ঠিক তেমনই বন্ধুরা, ঠিক তেমনই আমাদের এই যে বিশাল দেহ, এই বিশাল দেহ এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অনেক কোষ দিয়ে গঠিত। তাই আমরা কোষকে বলি জীবদেহের গঠনগত এবং কার্যগত একক। ঠিক আছে, ক্লিয়ার? আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে কোষ হলো তো জীবদেহের গঠনগত কার্যগত একক। এবার আমরা জানবো যে কোষ শব্দটি এসেছে কোথা থেকে, তার হিস্ট্রি বৃত্তান্ত। তার হিস্ট্রি জানতে হলে তো বিশাল ব্যাপার, কিন্তু না না, একদম ভয়ের কিছু নেই। আমরা তোমাদেরকে পুরো হিস্ট্রি পড়তেও বলবো না, জানতেও বলবো না, তার কোনো প্রয়োজন নেই। যতটুকু দরকার, যতটুকু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, আমি ততটুকুই এনেছি তোমাদের জন্য। ঠিক আছে,
তোমরা মন দিয়ে শোনো। কোষ কথাটি প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট হুক। বিজ্ঞানী রবার্ট হুক, কি বললাম? কোষ কথাটি প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট হুক। তা আবার কত সালে? 1665 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেন। ঠিক আছে, তিনি তো কোষ আবিষ্কার করলেন, কিন্তু সেটা ভালো কথা, কিন্তু একটা দুঃখের বিষয় আছে, সেই কোষটি হচ্ছে মৃত কোষ। কোষটি কি কোষ? মৃত কোষ। মৃত কোষ, কোষটি হচ্ছে মৃত কোষ। কেননা কোষটি আবিষ্কার হয়েছিল উদ্ভিদের কর্ক কোষ থেকে। কর্ক কোষ থেকে, উদ্ভিদের কর্ক কোষ থেকে কোষটি আবিষ্কার হয়েছিল। আর কর্ক কোষের ছাল থেকেই তো মেন কোষটা আবিষ্কার হয়েছিল, মানে মৃত কোষটা। ওই ছালটা মৃত ছিল, সুতরাং কোষটাও মৃত ছিল। যাই হোক, জানলাম, সরি, বিজ্ঞানী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে মৃত কোষ আবিষ্কার করেন। তার কর্ক কোষের, উদ্ভিদের কর্ক কোষ থেকে মৃত কোষটা আবিষ্কার করেন। ঠিক আছে, তার এই কোষ আবিষ্কৃতটা একটা গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ আছে। তোমরা জানো কি বন্ধুরা যে গ্রন্থটার নাম কি? আচ্ছা, বেশ বেশ, আমি জানিয়ে দিচ্ছি। গ্রন্থটির নাম হলো মাইক্রোগ্রাফিয়া। কি বললাম? মাইক্রোগ্রাফিয়া। তার মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে তিনি রবার্ট হুক মৃত কোষ কর্ক কোষ থেকে আবিষ্কার করেন, উদ্ভিদের কর্ক কোষ। ঠিক আছে, গেল। এটা তো হলো মৃত কোষ। ঠিক আছে, এবার তো আমাদেরকে জানতে হবে যে মৃত কোষ আবিষ্কার হয়েছে, তারপর সজীব কোষটা কে আবিষ্কার করলেন, কোন বিজ্ঞানী আবিষ্কার করলেন? আচ্ছা, বলছি, তোমরা ধৈর্য ধরো, ঠিক জানতে পারবে। তার বিজ্ঞানী 1665 খ্রিস্টাব্দে রবার্ট হুক মৃত কোষ আবিষ্কার করার পর 8 থেকে প্রায় 9 বছর পর বিজ্ঞানী একজন লিওয়েন হুক বলে, লিওয়েন হুক বলে একজন বিজ্ঞানী, তিনি 1674 খ্রিস্টাব্দে তিনি প্রথম জীবিত কোষ আবিষ্কার করেন। কি আবিষ্কার করেন? বিজ্ঞানী লিওয়েন হুক প্রথম জীবিত কোষ আবিষ্কার করেন, তা আবার 1674 খ্রিস্টাব্দে। তাই তো? ঠিক আছে, তাহলে বিজ্ঞানী লিওয়েন হুক তো 1674 খ্রিস্টাব্দে প্রথম সজীব কোষ বা জীবিত কোষ আবিষ্কার করেই দিলেন। ঠিক আছে, কোষ তো আবিষ্কার হলো, তারপর ধরো কোষের মধ্যে যে কি উপাদান আছে, যে কোষের ভেতর কি সব অঙ্গাণু আছে, সেগুলো তো জানার প্রয়োজন। তখনকার দিনে যেসব মাইক্রোস্কোপ গুলো ছিল, সেগুলো তো তখন তো বিজ্ঞান ব্যবস্থা এত উন্নত ছিল না, তখনকার মাইক্রোস্কোপ গুলো অনুন্নত ছিল, সেটা দিয়ে তাও দেখা যাচ্ছিল না। তাই বিজ্ঞানীরা গবেষণা করে একটা উন্নত মানের মাইক্রোস্কোপ আবিষ্কার করলেন, যেটার মাধ্যমে কোষের ভেতরকার যে সমস্ত অঙ্গাণু সমস্ত কিছু দেখা গেল। ঠিক আছে, সেই সমস্ত অঙ্গাণু নিয়ে আমরা আগে আলোচনা করছি। তার আগে আমরা আসছি যে এই কোষ জিনিসটা কয় প্রকার, কি কি তার প্রকারভেদ। ঠিক আছে, আচ্ছা, চলো কোষের প্রকারভেদ জানার আগে আমরা জেনে নিই যে এই যে আমাদের মস্তিষ্কের মেন কাজ কি বলতো বন্ধুরা? কমেন্ট করে জানিও। আমি জানি যে তোমরা প্রত্যেকেই জানো। মস্তিষ্কের কাজ হচ্ছে জীবদেহের সমস্ত কার্যক্রমগুলো পরিচালনা করে, মানে হেড। যে সমস্ত জীবদেহের কাজ যে সমস্ত সম্পন্ন হয়, তার সমস্ত কিছু তত্ত্বাবধান করে হচ্ছে আমাদের হেড, মানে মস্তিষ্ক। সেরকমই বন্ধুরা, কোষেরও একটা মস্তিষ্ক আছে। কোষের মস্তিষ্কের নাম কি? না, কোষের মস্তিষ্কের নাম হচ্ছে নিউক্লিয়াস। তাহলে কি বললাম? কোষের মস্তিষ্কের নাম নিউক্লিয়াস।
নিউক্লিয়াস। তাহলে আমাদের যেমন মস্তিষ্ক আছে বন্ধুরা, তেমনি কোষেরও কিন্তু মস্তিষ্ক আছে। নিউক্লিয়াসই কিন্তু কোষের সমস্ত কাজ পরিচালনা করে। সেই নিউক্লিয়াসেরই গঠন অনুযায়ী কোষকে দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? কোষকে দুই ভাগে ভাগ করা যায়। এই নিউক্লিয়াসের গঠন অনুযায়ী কোষকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষ, আর একটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ। তাহলে কি বললাম? একটা হচ্ছে প্রোক্যারিওটিক, একটা হচ্ছে ইউক্যারিওটিক। তাহলে কোষের নিউক্লিয়াসের গঠন অনুযায়ী কোষকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে, প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক। আচ্ছা বলো তো বন্ধুরা, এই যে প্রোক্যারিওটিকের প্রো শব্দের অর্থ কি তোমরা কি জানো? আচ্ছা আমি জানিয়ে দিচ্ছি, আর যদি কেউ জেনে থাকো কমেন্টে জানিও। প্রো শব্দের অর্থ হচ্ছে আদি বা পুরানো, আর ইউ শব্দের অর্থ হচ্ছে আদর্শ বা নতুন, ঠিক আছে? তাহলে প্রোক্যারিওটিক কোষ কাকে বলবো? মানে যে কোষ হচ্ছে কোষের নিউক্লিয়াস দুর্বল, যে কোষের নিউক্লিয়াস হচ্ছে দুর্বল। আর ইউক্যারিওটিক কোষ কাকে বলবো? যে কোষের নিউক্লিয়াস শক্তিশালী। তাহলে বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমরা কিভাবে মনে রাখবো কোনটা প্রোক্যারিওটিক, কোনটা ইউক্যারিওটিক, কোনটা আদি, কোনটা আদর্শ, কোনটা শক্তিশালী, কোনটা দুর্বল, কি তাই তো সবগুলোই আছে। আচ্ছা চিন্তা করো না, এসব বলার কোনো প্রয়োজন নেই। আমি একটা তোমাদেরকে ট্রিক্স জানিয়ে দিচ্ছি। এই ট্রিক্সটা জানার পর আমি কথা দিচ্ছি তোমাদের কখনো ভুল হবে না। তোমরা শুধু মন দিয়ে শোনো। চলো আমরা একটু ম্যাথের মধ্যে ফিরে আসি। এই যে ধরো প্রোক্যারিওটিক আর এটা ইউক্যারিওটিক, ভালো করে লক্ষ্য করো আমার বোর্ডকে। প্রোক্যারিওটিক ইউক্যারিওটিকের মধ্যে আচ্ছা তোমরা বলো তো কোনটা কমন? কমন হচ্ছে ক্যারিওটিকটা কমন। আচ্ছা ক্যারিওটিকটা তাহলে বাদ দিয়ে দিলাম, এই দুটোর মধ্যে যেহেতু ক্যারিওটিকটা কমন সেটা বাদ দিয়ে দিলাম। এটা প্রো মানে হচ্ছে একটা ওয়ার্ড, ইউ এখানে রয়েছে ইউ হচ্ছে দুটো ওয়ার্ড। তাহলে তোমরাই বলো বন্ধুরা, যে ধরো তোমাদেরকে বলা হলো যে একটা লাঠি আছে এক সাইডে, একটা সাইডে আছে দুটো লাঠি, তোমাদের কোনটা ভাঙতে বেশি কষ্ট হবে? এই দুটো যেটা লাঠি আছে সেটা ভাঙতে বেশি কষ্ট হবে, একটা তোমরা সহজেই ভেঙে ফেলবে। তাহলে একটা যেটা আছে সেটা বেশি দুর্বল, দুটো যেটা আছে সেটা শক্তিশালী। কি বন্ধুরা এবার ক্লিয়ার হলো? আচ্ছা আমি জানি যে প্রত্যেকে বুঝতে পেরেছো, এবার ঠিকঠাক। এবার আর কখনো বলবে? আচ্ছা বেশ। আচ্ছা তার মানে প্রো হচ্ছে আদি দুর্বল, আর ইউ হচ্ছে আদর্শ শক্তিশালী। তাহলে প্রোক্যারিওটিক কোষ হচ্ছে দুর্বল নিউক্লিয়াস যুক্ত, ইউক্যারিওটিক কোষ হচ্ছে শক্তিশালী নিউক্লিয়াস যুক্ত। এটা হচ্ছে আদর্শ কোষ, তাই তো? আচ্ছা আমরা প্রোক্যারিওটিক কোনটা, ইউক্যারিওটিক কোষ কোনটা সেটা একটু জেনে গেলাম। আচ্ছা এবার তোমরা বলবে ম্যাম এবার কি করে জানবো যে কার প্রোক্যারিওটিক কোষ দেখা যায়, কার ইউক্যারিওটিক কোষ দেখা যায়? আচ্ছা সব বলছি। প্রোক্যারিওটিক কোষ সাধারণত দেখা যায় হচ্ছে তোমার ব্যাকটেরিয়া। প্রোক্যারিওটিক কোষ কাদের দেখা যায়? ব্যাকটেরিয়া। আর ইউক্যারিওটিক কোষ কাদের দেখা যায়? ইউক্যারিওটিক কোষ দেখা যায় সমস্ত উদ্ভিদ, প্রাণী, ছত্রাক, এদের সবার কি কোষ দেখা যায়? ইউক্যারিওটিক মানে আদর্শ কোষ দেখা যায়, যাদের নিউক্লিয়াস শক্তিশালী। কি তাহলে প্রোক্যারিওটিক কোষ কাদের দেখা যায়? ব্যাকটেরিয়া। আর ইউক্যারিওটিক কোষ কাদের দেখা যায়? উদ্ভিদ, প্রাণী আর ছত্রাক। আচ্ছা চলো আমরা প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক কোষ সম্পর্কে তো জেনে গেলাম। এই যে কোষের সম্পর্কে জানো তো বন্ধুরা,
অনেক রকমের তথ্য থাকে। এই তথ্য সম্পর্কে বিজ্ঞানী দুজন বিজ্ঞানীর সমন্বয়ে একটা মানে তত্ত্ব দিয়েছিলেন, কোষ তত্ত্ব। এই যে কোষের বিভিন্ন ব্যাপারে আলোচনা, এটাকে বলে কোষ তত্ত্ব। কোষ তত্ত্ব আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী স্লাইডেন এন্ড সোয়ান। বিজ্ঞানী স্লাইডেন এন্ড সোয়ান, মনে থাকবে তো? স্লাইডেন এন্ড সোয়ান কোষ তত্ত্ব আবিষ্কার করেছেন। চলো এবার কোষ সম্পর্কে তো বিভিন্ন বিষয় জেনে গেলাম, এবার কোষের ভেতরে যে সমস্ত অঙ্গাণু রয়েছে সেই সম্পর্কে আমরা কিছুটা জেনে নিই, ঠিক আছে? চলো তোমরা এই বোর্ডটার দিকে লক্ষ্য করো। এই বোর্ডে দেখো একটা সুন্দর পরিষ্কার একটা ছবি এঁকেছি। এটা কিসের ছবি দেখো তো? ইউক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষ তো বটেই, ইউক্যারিওটিক কোষের মধ্যে প্রাণী কোষ, মানে এটা প্রাণী কোষের চিত্র, ঠিক আছে? আচ্ছা তোমরা আগে বলো যে কার কার বাড়িতে দেখবে দুয়ারে পর্দা টাঙানো আছে? দুয়ারে দেখবে অনেকে পর্দা টাঙানো থাকে, ওটা ওটা কার কার বাড়িতে আছে তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমাদের বাড়ির দুয়ারে মানে দরজায় যেমন পর্দা থাকে, তেমনি এই যে কোষেরও এক প্রকার পর্দা থাকে। এই যে বাইরের আবরণ, এই বাইরের আবরণটাকে কোষ পর্দা বলে, যাকে ইংলিশে বলে সেল মেমব্রেন। কি বলে? সেল মেমব্রেন। আচ্ছা কোষ পর্দা তো হলো বাইরের আবরণটা, আর ভেতরটা না একটা তরল লিকুইড ফ্যাট, মানে একটা লিকুইড ফ্যাট থাকে যেটা তরল পদার্থ, মানে যার ভেতরে এই দেখতে পাচ্ছ যে বিভিন্ন অঙ্গাণু রয়েছে ওগুলো ভেসে বেড়ায়, ঠিক আছে? এই তরলটাকেই এক কথায় বলে সাইটোপ্লাজম। দেখো এই তরলটাকে কি বলে? কি বললাম? সাইটোপ্লাজম, ঠিক আছে? আচ্ছা কোষ পর্দার সাইটোপ্লাজমটা গেল। তারপর এই যে দেখো, এই যে আমি এঁকেছি একটা গহ্বর, দেখো এখানে একটা গহ্বর রয়েছে, একটা খাজ মতো জিনিস, এটাকে বলে পিনোসাইটিক গহ্বর। কি বলে? পিনোসাইটিক গহ্বর। আচ্ছা এই যে দেখো দণ্ডাকার সুতোর মতো একটা অঙ্গাণু রয়েছে কোষের মধ্যে, ওটাকে কি বলে? মাইটোকন্ড্রিয়া। কি বলে? মাইটোকন্ড্রিয়া। কোষের মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তিঘর, কেননা সমস্ত শক্তি এই মাইটোকন্ড্রিয়া থেকেই কোষ পায়, ঠিক আছে? ঠিক আছে, ওইসব নিয়ে আমরা পরের দিন আলোচনা করব। এখন মোটামুটি অঙ্গাণু সম্পর্কে পরিচিতি লাভ করি। এই যে দেখো একদম কোষের মাঝখানে গোল মতো একটা বড় অঙ্গাণু রয়েছে, এটাকে কি বলে বলতো? এটাকে কি বলে? এটাই হচ্ছে কোষের মস্তিষ্ক। আমি কি বলেছিলাম? কোষের মস্তিষ্কের নাম কি? কমেন্টে জানিও। কোষের মস্তিষ্কের নাম নিউক্লিয়াস। এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? এই যে নিউক্লিয়াসের গায়ে যে এই দেখো জড়ানো জড়ানো জিনিস রয়েছে একটা অঙ্গাণু, সেটাকে বলে ইয়ার। ইয়ার, ইয়ার, ক্যাপিটাল ই ক্যাপিটাল আর। ইয়ার এর ফুল ফর্ম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। আর এই দেখো নিউক্লিয়াসের আশেপাশে একটা তারকাকার একটা অঙ্গাণু দেখতে পাচ্ছি আমরা। কি দেখতে পাচ্ছি তো? আচ্ছা ওটির নাম হচ্ছে সেন্ট্রোজোম। কি নাম? সেন্ট্রোজোম। আচ্ছা চলো এবার দেখি, এই যে দেখো একটা ব্যাগের মতো অংশ রয়েছে থলির মতো গোল, সেটার নাম হচ্ছে লাইসোজোম। আর এই যে দেখো পেঁচানো পেঁচানো একটা থলির মতো রয়েছে, সেটা হচ্ছে গোলজি বডি। আর এই যে দেখো গোল গোল দানাদার যে অংশগুলো রয়েছে ওটার নাম হচ্ছে, ওই অঙ্গাণুটার নাম রাইবোজোম। ওই অঙ্গাণুটার নাম কি? রাইবোজোম। হ্যাঁ, আর তারপর বাকিটা এটা তো গোলজি বডি। আর শোনো নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস রয়েছে কোষের শক্তি, যেটা বললাম কোষের মস্তিষ্ক, এই নিউক্লিয়াসেরও 4টি পার্ট আছে। ইয়ার যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওরও 2টো পার্ট আছে। আমরা ওইসব পুরো ডিটেলস, এই কোষে যে সমস্ত অঙ্গাণু রয়েছে তার সম্পর্কে ডিটেলস আমরা পরের ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাক। আমরা বেসিক একটা জেনারেল নলেজ আমরা জেনে নিলাম, পরের দিন আমরা প্রতিটা অঙ্গাণু সম্পর্কে আলোচনা করব।
তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং পরের ক্লাসের জন্য ওয়েট করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর তোমরা পরের ক্লাসের জন্য ওয়েট করতে থাকো। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।